প্রত্যেকটা রূপান্তরে না আসলে সময় লাগে। আমাদের রূপান্তরের সময় তো নেই। আমরা ফায়ার ফাইটিং করতে করতে আর প্রতিদিনের সমস্যা মিটাতে মিটাতে আর রূপান্তরের দিকে বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে যেতে পারছি না। তবে ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা তার নিজেরই থিওরিটা হচ্ছে 3-0 এবং তার মধ্যে এই জীবাশ্ম জ্বালানির থেকে যে ইমিশন সেটা কমানো একটা বড় কমিটমেন্ট। এখন রূপান্তর করে হয়তো আমরা দিয়ে যেতে পারবো না, কিন্তু কোন কোন জায়গায় পরিবর্তন আনলে আমরা সেই রূপান্তরের ধারাটার সূচনা করতে পারবো সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভাবছে। এখানে কিছু কিছু কথা এসছে যে কোন কোন জায়গায় আমরা শক্তিশালীকরণ করতে পারি। একটা হতে পারে যে আমরা বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে বলতে পারি যে তাদের বিদ্যুৎ উৎপাদনে তারা যেন রিনিউয়েবলের উপরে জোর দেয়। আমাদের যে ইরিগেশনটা হয় সেচ, সেখানে আমরা বলতে পারি তারা যেন সৌরশক্তির মাধ্যমে ওইটা করে। সবচেয়ে জরুরি হচ্ছে শ্রেডাকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালীকরণ। এটা হচ্ছে জাতীয় পর্যায়ের কাজ। আসলে আমরা জ্বালানি ক্ষেত্রে আগের রিজিমের যে ঋণভার বহন করে চলেছি সেটা এক ধরনের অবিশ্বাস্য, এবং সেইটা কিন্তু আমরা টাকা ছাপিয়ে ডলার ছাপিয়ে দিচ্ছি না। আমরা আপ্রাণ চেষ্টা করছি যে রেভিনিউ জেনারেটেড হচ্ছে এবং আমাদের প্রবাসী ভাইয়েরা যেটা ভাই বোনেরা যেটা পাঠাচ্ছে সেটা দিয়েই মেটাতে। আমরা কিন্তু একটার পর একটা প্রকল্প আনতেছি আর মানি লন্ডারিং হচ্ছে, এই সমস্ত বন্ধ করা গেছে। এখন একটা দাবি হতে পারে সব প্রবলেমেটিক ডিলগুলো বাতিল করেন না কেন, কারণ কতগুলো আছে আইনগতভাবে বৈধ চুক্তি, সেগুলোর কিছু প্রসেস আছে, সেটাকে আমাদের মাথায় রাখতে হচ্ছে। একই সাথে দেশে জ্বালানির চাহিদাকেও তো মাথায় রাখতে হচ্ছে। নতুন করে তো আর আমাদের বিনিয়োগের সুযোগ নেই। আমাদের আর্থিক যে অবস্থা, নতুন করে যে বড় আকারে বিনিয়োগ করবো সেটার তো আমাদের সুযোগ নেই। কাজেই সেটা মাথায় রেখে, জ্বালানি চাহিদাকে মাথায় রেখে আমাদের আগের রিজিমের সম্পাদিত কিছু কিছু প্রবলেমেটিক সমস্যা সংকুল চুক্তিতে কাজ করতে হচ্ছে। যদি জলবায়ু অর্থায়নের কথা বলেন, জলবায়ু অর্থায়নে বিশ্ব দেখা যাচ্ছে যেটা সমস্যা সেটার চারপাশ দিয়েই ঘুরে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এখন আমরা অ্যাডাপ্টেশন বা খাপ খাইয়ে নেওয়ার জন্য যেই পরিমাণ অর্থ দাবি করি, 1992 আমরা যেই কথা বলতাম, 2008-এ যেই কথা বলতাম, 2015-তে যেই কথা বলতাম, সেগুলো কিন্তু অ্যাডাপ্টেশনে আসলে কত টাকা লাগবে এটা জাতিসংঘ কর্তৃক বিশ্লেষণ করা না। এখন তো জাতিসংঘ এবং তার সংস্থাগুলো কর্তৃক বিশ্লেষণ করে বলে দিয়েছে কার কত টাকা লাগবে। তাহলে এই সায়েন্সকেই আমরা অস্বীকার করি এবং আমরা নিজস্ব একটা ডেভেলপমেন্ট যে নোশন, বিশেষ করে যারা বেশি কার্বন ইমিট করে তারা ওইটাতেই স্টিক করে আছে, কারণ ওইখানেও তো একটা বড় ব্যবসা আছে, জ্বালানি কেন্দ্রিকও তো একটা বড় ব্যবসা আছে। কাজে আমরা সেটাই বলছিলাম যে আমাদেরকে যদি আপনারা জলবায়ুর ভিকটিম হিসাবে অর্থ দেন, সেই অর্থটা ঋণ হিসাবে দিয়েন না। যদি ঋণ হিসাবে দেনও তাহলে খুবই সহজ শর্তে দেন, আর পারলে আমাদেরকে বাইল্যাটারাল সম্পর্কের মাধ্যমে অনুদান হিসাবে দেন। তার কারণ হচ্ছে যে তাদের উন্নয়ন মডেলের জন্য আমরা সাফার করছি, আমরা একবার ভিকটিম হলাম, এবার আবার ঋণ নিয়ে দ্বিতীয়বার ভিকটিম হব, এটা তো ডাবল ভিকটিম হয়ে যাচ্ছি। কাজে সেখানে জাতিসংঘের প্রসেস যেখানে টাকাগুলো আছে ওগুলো খুবই লম্বা প্রসেস। আমাদের সংস্থাগুলো ওখানে রেজিস্ট্রেশন বা অ্যাক্রেডিশনই পায় না, টাকা আনবে কোথা থেকে। ফলে জাতিসংঘের প্রসেস যবে শুধরাবে তবে শুধরাবে, সেটা সেখানে বলছি, কিন্তু বাইল্যাটারালি তো আমরা অনেক কিছু করে ফেলতে পারি। সেটা এক দেশের মানুষের অন্য দেশের মানুষের জন্য অঙ্গীকার থেকেই কাজটা করা উচিত এবং এটাকে জলবায়ু ন্যায় বিচার হিসেবে বিবেচনা করা উচিত। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার সাথে কি বাইলেটারাল কোনো পার্টনারশিপের কথা বলা হচ্ছে, সেটারই তো চেষ্টা করা হচ্ছে, এবং এটা যেহেতু জ্বালানি ক্ষেত্রে জ্বালানি উপদেষ্টার সাথেই কথা বলে তারা ঠিক করবেন যে কোন কোন ক্ষেত্রে সহায়তা। আমি জানতাম এটা আপনি বলবেন। আমি বলেছি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তাহলে সর্বোচ্চই হচ্ছে আমাদের জুন। হ্যাঁ, তো উনি উপস্থাপিকা বলছিলেন যে আপনারা যদি ধরেন সময় বাড়াচ্ছে, সেটা ধরার আর কোনো সুযোগই নাই, কারণ সর্বোচ্চ সীমাটা প্রধান উপদেষ্টা কর্তৃক বলে দেওয়া হয়েছে। আর এক অনুরোধ থাকবে আপনাদের কাছে, শুধু শুধু মানুষকে কনফিউজ করে তো লাভ নাই। যেখানে নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, সংস্কারের প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব সংস্কারগুলো করে নির্বাচনটা দিতে।
সেখানে একটা সময়সীমা বলা হয়েছে, আমি কেবল সেই সময়সীমাটাই রেফার করেছি। বলেন বলেন, অভিযান হচ্ছে, জরিমানা হচ্ছে, ব্যবহারটা কতটুকু কমবে আপনাদের? আপনি বলেন এখন সুপার শপগুলোতে আর পলিথিন শপিং ব্যাগ পাওয়া যায় কিনা? যায় না। তাহলে এইটুকুন একটা বড় পরিবর্তন হয়েছে। এখন হয়েছে কি, দীর্ঘদিনের আইন না মানার কালচার থেকে রাতারাতি উঠিয়ে আনা কষ্টকর, দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন করাও একটু কষ্টকর, আর দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির থেকে পলিথিন বিরোধী অভিযানকে আলাদা করে রাখাটাও একটু কষ্টকর। হ্যাঁ, ধরেন যদি একটা এটাই মনে হয় যে অনেক জায়গাতেই পলিথিন কমেনি, তাহলে ঠিক আছে, সরকার কমাতে পারেনি, কিন্তু আপনি যখন বাজারে যান আপনি কি নিজের চটের ব্যাগটা নিয়ে যান কিনা? আপনি যদি সেই অভ্যাসটা পরিবর্তন শুরু করেন তাহলে পলিথিন বিরোধী সরকারের যে অভিযানটা ওটা আরও দ্রুত কার্যকর হবে। হ্যাঁ, একটা প্রসেস শুরু হয়েছে, একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এইটা তত দ্রুত সফল হবে যত দ্রুত আমরা সকলে মিলে এটাকে সফল করব। বিকল্প বলা হচ্ছে, কার বাসায় আমাকে বলেন একটা চটের ব্যাগ নাই বাজার করতে যাওয়ার সময় যেটা সাথে করে নিয়ে যাওয়া যায়, আমাকে বলেন যে আপা আমার বাসায় নেই, আমি সেটা সাপ্লাই দিয়ে দেবো। সকলের বাসাতেই চাল তো কেনেন, ডাল তো কেনেন, আটা তো কেনেন, তো চটের ব্যাগটা তো আছে, ওটা নিয়ে যান না কেন বাজারে? আর কোনো দেশের সরকার বিকল্প বানিয়ে দেয় না। বিকল্পে এখন কত সময় লাগবে, কত কোটি বিকল্প লাগবে, এটা হতে পারে না। মার্কেট কখনো খালি থাকে না। হ্যাঁ, আপনি যদি 2002 থেকে 2006 দেখেন, পলিথিন বিরোধী অভিযানটা প্রায় কিন্তু শতভাগই সফল হয়ে গেছিল, কারণ উৎপাদন এবং বাজার দুটোই মনিটর করা হচ্ছিল। তো আমরা প্রত্যেকে যার যার অভ্যাসটা বদলাই, প্রত্যেকে যার যার ড্রাইভারকে বলি হর্নটা না দিতে, আর প্রত্যেকে যার যার ব্যাগটা নিয়ে বাজারে যে পলিথিন শপিং ব্যাগ দিলে আপনি নিয়েন না। সরকার হারলো কি জিতলো সেটা তো একটা বড় কথা, আপনার পরের প্রজন্ম যে মাইক্রোপ্লাস্টিক সহ মাছ খাবে, আপনার পরের প্রজন্ম যে মায়ের দুধের মধ্যে মাইক্রোপ্লাস্টিক খাচ্ছে, তার যে ব্রেনে মাইক্রোপ্লাস্টিক ঢুকে যাচ্ছে। পলিথিন বিরোধী অভিযান সফল কি ব্যর্থ এইটা অবশ্যই জরুরি। তার চেয়েও জরুরি হচ্ছে আপনার জন্য এই প্রশ্নটা করা যে পলিথিনে আমাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের জন্য কী কী ধরনের বিপর্যয় হচ্ছে। বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত দেখতে চান, ওটার নিচে 5 ফিট পলিথিন কেমন করে তুলবার জন্য যন্ত্র লাগবে, তার নাকি একটারই দাম 200 কোটি টাকা, ওইটা একবার BIWTA কিনছে। তো এটা যে অনেক রকমের ক্ষতি করছে। লেট আস চেঞ্জ আওয়ার ওন হ্যাবিটস। আপনার হ্যাবিট কিন্তু আমি অভিযান করে বন্ধ করতে পারবো না, আমি উৎপাদন আর বিপণন বন্ধ করতে পারবো, কিন্তু আপনার হ্যাবিট বন্ধ করতে পারবো না। এখন আরেকটা হচ্ছে যে যেহেতু চকবাজারে ওখানে পরপর 2 বার অভিযানে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে তারা আমাদের সাথে কিন্তু তাদের আগে মিটিং হচ্ছে, মিটিং হওয়ার পরেই আমরা যাচ্ছি, তারা বলছে সহায়তা করবে কিন্তু করছে না। আমরা হাইওয়ে থেকে এ পর্যন্ত 30 টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছি। এখন এই জব্দ করা শপিং ব্যাগ দিয়েই বা আমি করবো, ইট হ্যাজ টু গো ফ্রম আওয়ার লাইফ। আমাদের জীবন থেকে এই জিনিসটাকে আমাদেরই বিদায় দিতে হবে। আপনার সরাসরি একটা প্রশ্ন করি আপা, কি হয়েছে? এটা হচ্ছে যে এই যে মেজর যে রিফর্মটা সেটা এই ডিসেম্বরের মধ্যে পসিবল কিনা? আমরা একটু আগে দেখেছি ঐক্যমত কমিশন হয়েছে, সেটা অনেকে ঐক্য আসলে সত্যিকার অর্থে মতৈক্য হয়নি। একই প্রশ্ন বারবার আপনারা করেন কেন? কেউ যদি একটা উল্টো উত্তর দিয়ে দেয় তাহলে এটা একটা খবর হবে। আসলে ওটা বলে কোনো লাভ নেই। আপনি যদি আপনার সমাজকে পরিবর্তিত চান, আপনি বলবেন কোন কোন জায়গায় রিফর্ম চান। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তো বলেই দিয়েছে কে কোথায় রিফর্ম চাই, কে কোথায় না বলে, এটা সবই আপনারা জানতে পারবেন। যদি আমরা দেখি যে ঐক্যমতের প্রক্রিয়া ভালোভাবে আগাচ্ছে তাহলে তো খুব তাড়াতাড়ি রিফর্ম করে ফেলা সম্ভব। ঐক্যমতের প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করলে, ওইটাকে বিতর্কিত করলে তখনই বরং দেরি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি আবারও বলছি যে বলেই দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই।